জেলা তথ্য অফিস রাজশাহী এবং রেডিও পদ্মা ৯৯.২ FM সহযোগিতায় ইউনিসেফ। আপনারা শুনছেন রেডিও পদ্মা ৯৯.২ FM। আপনার কথা বলে। চাইলে তথ্য জনগণ দিতে বাধ্য প্রশাসন, তথ্য গোপন করার দিন আর নাই। ও ভাই রে, তথ্য গোপন করার দিন আর নাই। শ্রোতা, আপনারা শুনছেন রেডিও পদ্মা ৯৯.২ FM এবং আপনাদের সাথে রয়েছি আমি মেহজাবিন কথা। এবং আজকে একটা অন্য ধরনের লাইভ প্রোগ্রাম নিয়ে আজকে আছি আপনাদের সাথে, আমাদের স্পেশাল টক শো নিয়ে। এবং যে বিষয়টি নিয়ে আজকে কথা হবে সেই বিষয়টি নিয়েও আমরা অনেকেই হয়তোবা খুব বেশি জানি না, কিন্তু তারপরও আজকের এই আয়োজনের পরে আমরা মনে হয় অনেক কিছু জানতে পারবো এবং অনেক বিষয় নিয়ে অনেক বেশি তথ্য আমাদের কাছে থাকবে। আর আজকে যে প্রোগ্রামটি আপনাদের জন্য আমরা রেখেছি লাইভ প্রোগ্রাম, সেখানে বেশ কয়েকজন অতিথি থাকবেন আমাদের সাথে, যারা কিনা শেয়ার করবেন তাদের কথাগুলো এবং অনেকগুলো তথ্য আমাদের সাথে শেয়ার করবেন। এবং আপনাদের সাথে তো রয়েছি আমি কথা। চলে আসলাম ঠিক রাত ৮টায়, থাকবো রাত ৯:১০ পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা চাইলে আমাকে SMS করতে পারেন, আরপি লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে যে কোনো কথা লিখে পাঠিয়ে দেবেন ১৬০ অক্ষরের মধ্যে ৭১৭১ এই নাম্বারটিতে। আর তাছাড়া এই প্রোগ্রামটি লাইভ আপনারা আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে তো দেখতেই পাচ্ছেন, সেখানে গিয়েও কমেন্টের মাধ্যমে যে কোনো প্রশ্ন কিংবা যে কোনো কথা শেয়ার করতে পারেন। আর যারা রাজশাহীর বাইরে আছেন কিন্তু আমাদেরকে ফেসবুক পেজে দেখছেন, তারা কিন্তু আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপসটি ডাউনলোড করে বিশ্বের যে কোনো জায়গা থেকে জয়েন করতে পারেন। আর খুব ইজিলি করতে পারবেন সেটাও শিখিয়ে দিচ্ছি। প্লে স্টোরে গিয়ে আমাদের অ্যাপসটি ডাউনলোড করে তারপর সেখান থেকে লগ ইন করলে আমাদেরকে শুনতে পারবেন এবং আজকে তো দেখতেও পাচ্ছেন। আর আরও একটা কথা বলতে চাই যে আজকের যে আয়োজনটি, এই আয়োজনটি বাংলাদেশের বিশেষ একটি আইনকে বেস করে করা। তাই এই আইনটি সম্পর্কে যারা আমরা জানি তাদের কিছু বিষয় বা ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে, আর যারা জানি না তার একটা নতুন আইন সম্পর্কে কিন্তু আজকে আমরা জানতে পারবো। এবং বাংলাদেশের তথ্য প্রাপ্তির অধিকারে নারীর অগ্রগতি প্রকল্প, এই বিষয়ক আমাদের যে করণীয় সেটি নিয়ে আজকে আমাদের টকশো তথ্য অধিকার আইন ও আমাদের করণীয় বিষয়ক টকশো, যেটা কিনা আয়োজন করেছেন অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট ACD এবং সহযোগিতায় রয়েছে দ্য কার্টার সেন্টার। এবং আপনারা শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন রেডিও পদ্মা ৯৯.২ FM এ। এবং আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছেন এই বিষয়ে কথা বলবার জন্য বেশ কয়েকজন অতিথি, এবং আমি তাদের পরিচয়গুলো একটু আপনাদেরকে বলে দিতে চাই। আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছেন মোহাম্মদ তৌহিদুজ্জামান ভাইয়া, ডেপুটি প্রিন্সিপাল ইনফরমেশন অফিসার। এবং আমাদের সাথে উপস্থিত রয়েছেন মোহাম্মদ হোসেন খান ভাইয়া, উপজেলা সোশ্যাল সার্ভিসেস অফিসার। এবং আমাদের সাথে উপস্থিত রয়েছেন মোহাম্মদ মশিউর রহমান ভাইয়া, উপজেলা ইলেকশন অফিসার। এবং আমরা আমাদের আজকের উপস্থিত অতিথিদের কাছ থেকে কথাগুলো শুনবো। তবে তার আগে আরও একবার বলতে চাই যে যেহেতু বিষয়টি একেবারেই নতুন এবং আমরা অনেকেই কিন্তু এই বিষয় সম্পর্কে জানি না, তাই আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে করতে পারেন এবং অতিথিদের কাছ থেকে জানতে চাইতে পারেন। এবং আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এবং অতিথিদের পরিচয় তো দিয়েই ফেললাম, তবে একটা কথা বলে দিতে চাই যে আমাদের এই যে তথ্য অধিকার আইন, এই আইনটি ২০০৯ সালের একটি আইন এবং তথ্যের অবাধ প্রবাহ এবং জনগণের তথ্য অধিকার নিশ্চিতকরণের নিমিত্তেই আসলে এই প্রণীত হয় এই আইনটি। এবং যেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সবসময় চিন্তা, বিবেক এবং বাক স্বাধীনতার বিষয়টিকে সবসময় প্রায়োরিটাইজ করেছে, তাই এই আইনটি অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি আইন। এবং এই আইনের ধারাগুলো এবং এই আইনটি আসলে কতখানি আমাদের দেশে আমাদের নারী অধিকারে কাজ করছে, নারীর অগ্রগতিতে কাজ করছে, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবেন আমাদের অতিথিরা। তাই আমি আর কথা না বাড়িয়ে চলে যাব আজকের অতিথিদের কাছে এবং চলে যাব আজকের আয়োজনের অতিথিদের পরিচয় তো দিয়েই দিয়েছি, তাদের কাছ থেকে জানতে চাইবো তারা কেমন আছেন এবং আমাদের স্টুডিওতে এসে তাদের কেমন লাগছে। প্রথমেই আমার অতিথিদের কাছে চলে যেতে চাই, তৌহিদুজ্জামান ভাইয়ের কাছে জানতে চাইবো, ভাইয়া কেমন আছেন? ভালো আছি।
ওকে ভাইয়া, আপনার কাছ থেকে যেটা আমার প্রশ্ন যে তথ্য অধিকার আইনের বর্তমান অবস্থা কি? আমি যে আইনটির কথা একটু আগে মেনশন করেছি, এই আইনটির বর্তমান অবস্থা যদি আপনার কাছে জানতে চাই তাহলে কি জানতে পারবো? যদি তথ্য অধিকার আইনের অবস্থা আমি বলতে চাই, আমি দুইভাবে বলবো। প্রথমত বিশ্ব প্রেক্ষিতে কী অবস্থায় আছে আমাদের আইনটা, এবং বাংলাদেশের প্রেক্ষিতে কী অবস্থায় আছে। আমরা হয়তো অনেকে জানি যে তথ্য অধিকার বিষয়ক যে আইনগুলো আছে সারা বিশ্বে, এটা কিন্তু মূল্যায়ন হয় প্রতি বছরের, যে একটা রেটিং হয়। সর্বশেষ যে রেটিং, সেখানে দেখা গেছে যে আমাদের এই আইনটা বিশ্বের 123টা দেশের মধ্যে 29 নম্বর অবস্থানে রয়েছে। যদি 29 নম্বর অবস্থান থাকে তাহলে আমরা নিশ্চিন্তে বলতে পারি যে আমাদের আইনটা অনেক ভালো একটা আইন পৃথিবীর অন্যান্য দেশের তুলনায়। আর বাংলাদেশের ক্ষেত্রে যদি বলতে চাই, আইনটা সরকার যে উদ্দেশ্যে তৈরি করেছিল, মোটামুটি এখন সেই উদ্দেশ্য পূরণ একেবারে সহজ হয়ে গেছে। প্রথম পর্যায়ে আমাদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ ছিল না, এখন কিন্তু এই তথ্য অধিকার আইনে যে তথ্য দিতে হবে তার জন্য প্রত্যেকটা প্রতিষ্ঠানই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিযুক্ত করেছে। শুধু নিযুক্ত করা হয়নি, তাদেরকে অনলাইন অফলাইন দুই ধরনেরই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর বাইরে জেলা, উপজেলা এবং বিভাগীয় পর্যায়ে সুপারভিশন এবং পরিবীক্ষণ কমিটি গঠন করা হয়েছে তথ্য অধিকার আইন বাস্তবায়নের জন্য। এবং সর্বশেষ যেটা গুরুত্ব দিয়ে আমি বলতে চাই সেটি হচ্ছে, এখন কিন্তু প্রতিটি সরকারি অফিসকেই বছরের শুরুতেই একটা চুক্তি স্বাক্ষর করতে হয় তার ঊর্ধ্বতন অফিসের সাথে, যেখানে ওই অফিস সারা বছর কি কি কাজ করবে সেটি লিপিবদ্ধ থাকে। এই চুক্তি দুইটা অংশ, একটা আছে আবশ্যিক কৌশলগত উদ্দেশ্য, যেখানে প্রত্যেকটা অফিসের জন্য নির্ধারিত কিছু কাজ উল্লেখ করে দেওয়া হয়েছে, যে কাজগুলো ওই সমস্ত অফিস বাধ্যতামূলকভাবে বাস্তবায়ন করবে। তার মধ্যে তথ্য অধিকার আইন অন্তর্ভুক্ত হয়েছে। এর থেকে আমরা এ বিষয়ে সিদ্ধান্তে আসতে পারি যে সরকার তথ্য অধিকার আইন বাস্তবায়নে বদ্ধপরিকর। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আমরা এই বিষয়ে আরও অনেক কথা শুনবো। তবে এই একই প্রশ্ন আমি আজকের 3 জন অতিথির কাছেই করতে চাই। এই পর্যায়ে চলে যাব আমি মোহাম্মদ হোসেন খান ভাইয়ের কাছে। জি ভাইয়া, কেমন আছেন? জি ধন্যবাদ আপনাকে, ভালো আছি। আচ্ছা ভাইয়া, সেম প্রশ্নটা যেভাবে ভাইয়া বলেছেন আমাদের তৌহিদ ভাইয়া, আপনার কাছেও আমার কাছে একই প্রশ্ন, আমার না সবারই প্রশ্ন, যে আমাদের এই যে তথ্য অধিকার আইনটা রয়েছে, এই আইনের বর্তমান অবস্থা কি? ভাইয়া দুটো পার্সপেক্টিভ থেকে বলেছে, আপনি কিভাবে ব্যাখ্যা করবেন বিষয়টাকে? জি, আপনি প্রথমেই বলছিলেন, হ্যাঁ প্রথমে আমি ধন্যবাদ দিই রেডিও পদ্মাকে এবং যারা এটার আয়োজক এবং যারা শুনছেন সবাইকে। তো প্রথমে যেটা বলা হয়েছিল যে আজকে একটা নতুন বিষয়ে আলোচনা হবে, আমি বলবো যে বিষয়টা আসলে নতুন হলেও কিন্তু আইনটা কিন্তু অনেক পুরনো। 2009 সালের আর কি একটা। তো তথ্য অধিকার আইন বাংলাদেশের এমন একটা আইন যেটা হচ্ছে যে জনগণ এই আইনটা প্রয়োগ করতে পারে কর্তৃপক্ষের উপর। আমরা স্বাভাবিকভাবেই জানি যে প্রত্যেকটা আইন বা বিধিমালাগুলো জনগণের উপর প্রয়োগ করা হয় সরকার কর্তৃক, কিন্তু এই তথ্য অধিকারের যে আইনগুলো এবং এ সংক্রান্ত যে বিষয়গুলো, এগুলো কিন্তু সরকারের উপর প্রয়োগ করার জন্য এটা তৈরি হয়েছে। এবং নিশ্চিতভাবে বলা যায় যে এটা সাংবিধানিক বিষয়গুলোকে কিন্তু মুখ্য করে এই আইনটা করা হয়েছে। এখানে যাতে প্রতিটা দপ্তরের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের যে অধিকার যেটা এবং গণতন্ত্র, এগুলো যেন সুদৃঢ়করণ করা যায়, সেই জন্যই কিন্তু এই আইনটা মুখ্যত। এবং এই আইনটা 2009 পরের থেকে প্রত্যেকটা অফিসে কার্যকর হচ্ছে এবং জনগণের সুবিধা পাচ্ছে। এবং আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয় 2015 সালে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অবমুক্তকরণ নীতিমালা 2015 নামে একটি নীতিমালা অলরেডি 2015 সালে জারি করেছে, যার মাধ্যমে কিন্তু বলে দেওয়া হয়েছে যে কিভাবে আমাদের সম্মানিত নাগরিক কিভাবে করবেন, তাদের তথ্যগুলো জানবেন এবং সেইগুলো আমাদের কি করণীয় হবে, অর্থাৎ এই ডিপার্টমেন্টের কর্মচারীদের এবং এই ডিপার্টমেন্টের অন্তর্ভুক্ত অন্যান্য যারা যে ইউনিটগুলো রয়েছে তারা কিভাবে তথ্য দিবেন, তথ্যটা কিভাবে জনগণের সামনে উপস্থাপন করবেন, তারপরে কিভাবে কোন তথ্যগুলো নিজে থেকেই পরিদর্শন করবেন প্রভৃতি বিষয়ে কিন্তু একটা সুনির্দিষ্ট নীতিমালা এটা করে ফেলেছে। এবং এই নীতিমালাগুলো আমাদের ওয়েবসাইটে
প্রত্যেকটা ওয়েবসাইটে, বিশেষ করে মিনিস্ট্রি অফ সোশ্যাল ওয়েলফেয়ার .gov.bd-তে একেবারে তথ্য অধিকারের একটা অপশানই রয়েছে, কন্টেন্ট রয়েছে, সেখান থেকে আমাদের সম্মানিত নাগরিকরা জানতে পারবেন। কাজে বলা যায় যে এই তথ্য অধিকার আইনটা বর্তমানে অত্যন্ত চমৎকারভাবে প্রকাশিত হচ্ছে এবং ব্যবহৃত হচ্ছে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমরা আরো অনেকগুলো বিষয় নিয়ে আপনার কাছে আসব, তবে এখন চলে যাচ্ছি আমাদের আরো একজন অতিথির কাছে, মোহাম্মদ মশিউর রহমান ভাইয়া, উপজেলা ইলেকশন অফিসার। ভাইয়ের কাছে চলে যেতে চাই। ভাই কেমন আছেন? ধন্যবাদ পদ্মা রেডিওকে আমাদের এই একটা সুন্দর সমসাময়িক একটা বিষয় নিয়ে আজকের আয়োজন করার জন্য, এবং আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি এই করোনা মহামারীর সময়, এবং এই জন্যই অন্ততপক্ষে আসতে পেরেছি আপনাদের এখানে এই একটা চমৎকার প্রোগ্রামে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। যদিও আমাদের আগের দুজন বক্তা বলেছেন তথ্য অধিকার আইনের বর্তমান অবস্থা নিয়ে, আপনার কাছেও আমি একই প্রশ্নটি আসলে করতে চাই যে আপনার মতে তথ্য অধিকার আইনের বর্তমান অবস্থা কি? অ্যাকচুয়ালি আমাদের যে তথ্য অধিকার আইনের যে বিষয়টি রয়েছে আসলে সেটা অনেক দিন থেকেই সরকার প্রথম পর্যায়ে বাংলাদেশ স্বাধীনতার পর থেকে এই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করছিল যে জনগণ কিভাবে আরো দ্রুত সময়ে জিনিসগুলো তথ্যগুলো পেয়ে থাকে এবং কিভাবে পেতে পারে সেই বিষয়ে অনেক সময় সংসদে বিভিন্ন রকম প্রস্তাবনা ওঠার পরে সব শেষে এই 2009 সালে আমাদের তথ্য অধিকার আইনটি সংসদে পাশ হয়। এটা বর্তমানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেভাবে আমাদেরকে এটা ডিজিটালাইজ করে ফেলেছেন এবং এই তথ্য অধিকার মানুষের একেবারে দোরগোড়ায় পৌঁছে গেছে। আসলে এই আইনগুলো যে অবস্থায় রয়েছে বা যে ধরনের সেবার প্রাপ্তি এখন জনগণের দরকার, সেটা সরকারি বেসরকারি অফিসে এটা খুবই সহজলভ্য হয়ে গেছে, এবং এখন এই আইনটা যেভাবে প্রয়োজন এবং যে বাস্তবতায় রয়েছে সেটা শুধুমাত্র আমাদের গ্রামীণ অবকাঠামোতে যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী রয়েছে তাদেরকে সামনে আনার জন্য হয়তো বা এই ধরনের আইন কিছু প্রয়োজন হতে পারে। তাছাড়া আমাদের এই আইনগুলো যেভাবে রয়েছে সেটার আরেকটু সম্ভবত আধুনিকায়নের প্রয়োজন চলে এসেছে। আর আমাদের আসলে সরকারি অফিস বা বেসরকারি অফিসগুলো এখন যে মানুষ যায় যা সেবা নিতে, অধিকাংশ অফিস এখন অনস্টপ সেবাই পাচ্ছে। তাদেরকে দু একটি জায়গা ছাড়া গোপনীয় যেগুলো আমাদের বিষয় রয়েছে রাষ্ট্রের, সেগুলো তো আসলে তথ্য দেওয়ারও প্রয়োজন নেই, এবং তথ্যগুলো সরকারিভাবে আইনের মাধ্যমে কোন কোন অফিস তথ্য প্রয়োজন নেই দেওয়ার বা তাদের কাছে চাইলে পাওয়া যাবে না সেগুলো রয়েছে। তাছাড়া আমাদের সকল অফিসে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা তাছাড়া অফিসে হেল্প ডেস্ক থাকে, এই তথ্য অধিকারের আইনগুলোর মাধ্যমে আসলে সেগুলো অধিকাংশই বাংলাদেশে এখন বর্তমান রয়েছে। এটা বাংলাদেশ যে কেউ ইনফরমেশন চাইলে সেগুলো পেতে পারে। যদি না কোনো অফিস বা কোনো দপ্তর না দিয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের নির্দিষ্ট একটা ফর্ম রয়েছে, প্রতিটা অফিসেই রয়েছে, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাও সরকারিভাবে নিয়োগ দেওয়া রয়েছে, তার কাছে আবেদন জমা দিলেই তিনি তার 20 কার্য দিবসের ভিতরে তথ্য প্রাপ্তির বিষয়টি নিশ্চিত হবেন। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। খুবই চমৎকারভাবে আমরা তিনজন বক্তার কাছে এই বিষয়টি নিয়ে যে ইনফরমেশনগুলো আমাদের জানার ছিল অনেকখানি আমরা জানতে পেরেছি। তবে যেহেতু ঘড়িতে সময়টা বলছে 8:20, আমি ছোট্ট একটা বিরতি নেব। তবে দেখতে পাচ্ছি অনেকেই লিখেছেন আমাকে। আশরাফুন নাহার অর্থী লিখেছেন হাই হ্যালো, আর SMS আছে বেশ কিছু, আমি প্রত্যেকটা SMS-ই পড়বো তবে কিছুক্ষণ পরে। আর শ্রোতা আপনারা যারা এইমাত্র জয়েন করলেন তারা আর আমাকে যারা দেখছেন তারা ডেফিনেটলি আমাদেরকে কমেন্ট করবেন facebook.com/radiopodda, সেখানে আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে আমাদেরকে লাইভ দেখতে পারবেন ঠিক রাত 9:10 পর্যন্ত। তাই অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আজকের আয়োজন এবং কি কি প্রশ্ন আছে আপনাদের, কি বিষয়গুলো সম্পর্কে জানতে চান বা যে বিষয়গুলো সম্পর্কে একটু আপনাদের হয়তো বা ধারণার একটু ভুল আছে সেগুলো নিয়েও জানতে চাইতে পারেন। আজকে যারা আছেন উপস্থিত তারা প্রত্যেকেই কোয়ালিফাইড বা তারা প্রত্যেকে স্পেশালাইজড এই সেকশনটাতে। সো ভাইয়ারা আপনাদেরকে ইনফরমেশনগুলো দিয়ে দেবেন। আর এখন নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর ফিরছি আমি কথা। আমার সাথেই থাকবেন এবং আজকের আয়োজনের সাথেই থাকবেন। আমন্ত্রণ জানাচ্ছি পদ্মা নিউজে।
সন্ত্রাস জঙ্গিবাদের কোনো স্থান বাংলাদেশে হবে না। Now it's time for America to bind the wounds of division. লাস্ট টি-20 ম্যাচটাও আমরা জিতেছি এবং যাদের সাথে জিতেছি পাকিস্তান, তাদেরও রেকর্ড কিন্তু অনেক ভালো, আমরা ভালো খেলছি। দেশ বিদেশের প্রতি মুহূর্তের খবর জানতে শুনুন পদ্মা নিউজ প্রতিদিন সন্ধ্যে 7:15, রাত 9:30 এবং রাত 12টায় শুধুমাত্র রেডিও পদ্মা 99.2 FM এ। রাজশাহী আমাদের প্রাণের শহর, শান্তির এই শহরের সকল উন্নয়ন, সুবিধা অসুবিধার কথা এবার বলবেন আপনি। শুনুন ভয়েস অফ রাজশাহী প্রতি বুধবার রাত 10টায় শুধুমাত্র রেডিও পদ্মা 99.2 FM এ। ওয়ার্ল্ড মিউজিক শুনুন বিশ্বের বিভিন্ন ভাষার সব জনপ্রিয় গান। টিউন করুন রেডিও পদ্মা 99.2 FM এ প্রতি শুক্রবার রাত 10টায়। সিনেমা রূপালী পর্দার সব আলো যেন গান হয়ে ঢুকে পড়ে আমাদের হৃদয়, আর তা যদি হয় বাংলা সিনেমা তাহলে তো কথাই নেই। বাংলা সিনেমার গান নিয়ে অনুষ্ঠান সিনে বাংলা শুনবেন প্রতি রবিবার রাত 10টায় শুধুমাত্র রেডিও পদ্মায়। চোখের পলক কি তোমার রূপের ঝলক। রেডিও পদ্মা 99.2 FM আপনারে কথা বলে। চাইলে তথ্য জনগণ দিতে বাধ্য প্রশাসন, তথ্য গোপন করার দিন আর নাই। ও ভাই রে, তথ্য গোপন করার দিন আর নাই। শ্রোতা, আপনারা শুনছেন রেডিও পদ্মা 99.2 FM এবং আপনাদের সাথে রয়েছি আমি কথা। এবং আপনারা তো আমার সাথে রয়েছেনই। ঘড়িতে সময়টা বলছে 8:25 এবং আমি চাই আপনারা যারা আমাকে দেখছেন, আমি দেখলাম লাইভ অনেকে দেখছেন, সো তারা যেন সবাই আমাকে কমেন্ট করে একটু জানান যে আজকের এই প্রোগ্রামটি কেমন লাগছে এবং কি কি প্রশ্ন আছে। বিকজ আজকে আমরা যে আয়োজনটিতে আছি সেটা হচ্ছে বাংলাদেশের তথ্য প্রাপ্তির অধিকারে নারীর অগ্রগতি প্রকল্প নিয়ে। তাই আপনাদের এই টক শোতে অংশগ্রহণ করাটা খুব বেশি ইম্পর্টেন্ট, বিকজ আপনাদেরকে নিয়েই কিন্তু কথা হচ্ছে আজকে। এবং আজকের এই প্রোগ্রামটিতে আমাদের আয়োজকদের নিয়েও আমি কিছু বলতে চাই যে আজকের এই প্রোগ্রামটি যাদের কারণে সম্ভব হয়েছে তারা হচ্ছেন অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট ACD এবং সহযোগিতায় রয়েছে দ্য কার্টার সেন্টার। এবং তাদের জন্যই আমাদের আজকের এই তথ্য অধিকার আইন ও আমাদের করণীয় বিষয়ক টক শোতে আমরা পেয়েছি আমাদের 3জন অতিথিকে যারা কথা বলছেন এই বিষয়টি নিয়ে। আর আবারও অতিথিদের কাছেই চলে যাব, তাদের কথাগুলো এখন শুনবো। এই পর্যায়ে আমি চলে যাব আমাদের মশিউর ভাইয়ের কাছে, মোহাম্মদ মশিউর রহমান, উপজেলা ইলেকশন অফিসার ভাইয়ের কাছে চলে যাব একটা বিষয় নিয়ে। যে ভাই, আমরা ইতিমধ্যেই তথ্য অধিকার আইন নিয়ে অনেকগুলো কথা বলে ফেলেছি, অনেকগুলো ইনফরমেশনও পেয়েছি, কিন্তু এই আইনের বিষয়ে জনসচেতনতা তৈরিতে কি করা দরকার বলে আপনি মনে করেন? যে এই স্টেপগুলো বাংলাদেশ সরকার ইতিমধ্যে নিয়েছে, বাট ফার্দার আরও কিছু স্টেপ নেওয়া যেতে পারে যেগুলো এখনো হয়তো বা নেওয়া হয়নি, সেই বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে একটু জানান। ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের যে তথ্য অধিকার আইন রয়েছে সে আইনের বাস্তবায়নের ক্ষেত্রে, বিশেষ করে আজকে যে প্রোগ্রামটি আপনি বলেছেন মহিলাদের বিষয়টি রয়েছে, এটাতে সমস্যা হয়ে গেল যে আমাদের দেশের নারীরা তো এখনো শিক্ষায় বা আদার্স এতে গ্রাম অঞ্চলে এখন অনেকখানি পিছিয়ে রয়েছেন।
এবং এই পিছিয়ে থাকার বিভিন্ন কারণ রয়েছে, সামাজিক কারণ, কিছু ক্ষেত্রে অর্থনৈতিক কারণ, কিছু ক্ষেত্রে আমরাই তাদেরকে আসলে বেঁধে রেখেছি। মূলত আমাদের অফিস বা অন্য কোনো কাজে আমাদের যে দুই তথ্যর প্রয়োজন হয়, তারা প্রথমেই এখন যারা আমাদের ছোট ছোট বাচ্চারা রয়েছে বা আমাদের শিক্ষার্থীরা রয়েছে, এরা মাশাআল্লাহ আমাদের দেশে অনেক দূর এগিয়ে গেছে। তারা তাদের প্রয়োজনীয় তথ্য তারা নিজেরাই নিয়ে নিতে পারে। এমন কিছু তথ্য রয়েছে আসলে সেগুলো বেসিক্যালি পাওয়া খুব টাফ সরাসরি অফিস বা আদালতে না গেলে। এক্ষেত্রে মহিলারা অনেক সময় আমাদের অফিসে, বিশেষ করে আমি যে সার্ভিস করি সেটাতে দেখা যায় যে তাদের এনআইডি সংক্রান্ত অনেক কাজের জন্য যেতে হয়। অনেক সময় দেখা যায় তারা গিয়ে অফিসের সামনেই দাঁড়ায় থাকে, অন্ততপক্ষে অনেক সময় তারা কোনো ধরনের কোশ্চেনও জিজ্ঞেস করতেও তারা লজ্জা বোধ করে বা কোনো রকম বিষয়ে জিজ্ঞেস করতে তারা ইতস্ত বোধ করে। সেই সময় দেখা যায় যে অনেক সময় তারা সেই ধরনের তথ্য না নিয়েই চলে যায়। সেক্ষেত্রে আমরা আমাদের নারী বা বোনেরা যারা রয়েছেন বা যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী রয়েছে, আমি যে উপজেলায় চাকরি করতেছি এখন সেখানে আদিবাসী রয়েছে বেশ ভালো পরিমাণ, প্রায় 50,000 আদিবাসী রয়েছেন গোদাগাড়ী উপজেলায়। সেখানে যারা রয়েছেন তাদের থেকে এই ধরনের তথ্য প্রাপ্তির ক্ষেত্রে আমাদেরকে আরেকটু আগায় আসতে হবে। তাদের অধিকারটা আসলে সরকার যেভাবে দিয়ে রেখেছে সেটা তাদেরকে বোঝানোর জন্য কিছু বিষয় আমাদের রয়েছে, যেগুলো আমাদের সরকার বিভিন্ন টেলিভিশন পত্রিকার মাধ্যমে সেই বিষয়গুলোকে জানায়। তাছাড়া আমরাও আমাদের কাছে আসলে সেই বিষয়গুলো যেন দ্রুতভাবে তাদেরকে সার্ভিস দিতে পারি সেটা রয়েছে। তাছাড়া যদি আমাদের কথায় কোনো রকম তাদের সন্তুষ্টি না হয় বা তথ্যে তাদের সন্তুষ্ট না হয়, সেক্ষেত্রে এই আসলে তথ্য অধিকার আইনটি রয়েছে। সেক্ষেত্রে তারা আমাদেরকে আসলে বিভিন্নভাবে তারা হেল্প নিতে পারে। তাদেরকে প্রথমে একটা নির্দিষ্ট যে ফর্ম রয়েছে সে ফর্মটায় পূর্ণাঙ্গ তার ঠিকানা সহ এবং কি বিষয়ে তারা তথ্য চায় সেই বিষয়টা সহ আমাদের সে অফিস বা কর্মস্থল যেখানে রয়েছেন তিনি তার তথ্যর অধিকারের জন্য যেখানে যাবেন সেখানে তারা প্রথমেই সেটা পূরণ করে দিবেন এবং তাদের কাছে সেই বিভিন্নভাবে তারা সেটা ফেরত পেতে পারে। সশরীরে এসেও আসতে পারে বা তাদের কোনো মেইল বা যদি কোনো রকম এই থাকে ইমেল অ্যাড্রেস থাকে সে অ্যাড্রেস দিলেও সে তথ্যটা আমরা সেগুলো দিয়ে দেই। এবং সরকারিভাবে আমাদের বিভিন্ন নির্দেশনাও রয়েছে যে যদি সশরীরে না এসে তারা মেইল বা ডাক বিভাগের মাধ্যমেও আমাদের কাছ থেকে তথ্য চায় আমরা সেটা দিতে বাধ্য। আর যদি কেউ সেটা 20 দিনের ভিতর না দিতে চায় বা না পারে অপারগ প্রকাশ করে তাহলে সেই কর্মকর্তা কি কারণে সে তথ্যটা অপারগ প্রকাশ করছেন সেইটা সে তাকে তার পরবর্তী 10 কার্য দিবসের ভিতর জানাই দিতে পারে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমরা আবারও এই বিষয়ে আবার ফিরে আসবো, বিকজ নারীর অধিকার প্রতিষ্ঠায় তথ্য অধিকার আইন এই বিষয় নিয়ে আমাদের কিছু প্রশ্ন রয়েছে। আমরা আবারও আপনার কাছে এখানে ফিরে আসব। তবে এই পর্যায়ে আমি চলে যাব আমাদের আরেকজন অতিথির কাছে, মোহাম্মদ হোসেন খান ভাইয়ের কাছে যাব। যে ভাইয়া একটা বিষয় রয়েছে যে তথ্য অধিকার আইনে তথ্য সংগ্রহের ক্ষেত্রে জনগণের আগ্রহ কম হওয়ার কারণ এবং এই থেকে উত্তরণের কি উপায় রয়েছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে, আবারও ধন্যবাদ। জনগণের আগ্রহটা এটা কিন্তু প্রমাণিত যে জনগণ সচেতন না, জনগণ অসচেতন। এখন আমাদের দায়িত্ব হচ্ছে যারা আমরা সরকারি বেসরকারি অফিস আদালত আছি আমাদেরই দায়িত্ব হচ্ছে যে তাদেরকে সচেতন করে গড়ে তোলা। তারাকে ইতোমধ্যে কিন্তু গভর্নমেন্ট সেই ব্যবস্থা করেছেন। যেমন আমাদের উপজেলা নির্বাচন অফিসার মহোদয় বললেন যে প্রত্যেকটা অফিসেই কিন্তু এ ধরনের ব্যবস্থা রয়েছে কিভাবে ফর্মে করতে হবে এবং ফর্মটা কিন্তু খুবই সহজীকরণ। কোথায় পাওয়া যায়? প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু এখন ফর্ম পাওয়া যাচ্ছে। ফটোকপির দোকানে গিয়ে যদি বলা যায় যে তথ্য অধিকার ফর্মটা দেন তো আমার তথ্য লাগবে, সেটা সেখান থেকে খুবই সহজে পাওয়া যায়। এবং এই 5টা ক্যাটাগরিতে ওখানে 5টা মাত্র পয়েন্ট আছে, তার নাম ঠিকানা আর হলো তার ইমেল অ্যাড্রেস কিভাবে উনি নেবেন, এই সংক্রান্তে 5টাই লাগে। তো ইতিমধ্যে গভর্নমেন্ট কিন্তু প্রত্যেকটা সেক্টরে কিন্তু এই সচেতন করার যে পদক্ষেপগুলো নিয়েছে, যেমন হচ্ছে যে তথ্য আপা মহিলা সাহায্য সংস্থা
জাতীয় মহিলা সংস্থা যেটা আর কি, তারা একটা তথ্য আপা চালু করেছে। সেইখান থেকে কিন্তু তারাও প্রচেষ্টা চালাচ্ছে যে কিভাবে, আমি ওই দিন একটা প্রোগ্রামে গেছিলাম তথ্য আপার, সেখানে একজন মহিলা বলছে, নারী বলছে যে আমি আমার এই সেলাইয়ের যে কাঁথাগুলো আমি তৈরি করব বা কাপড় চোপড়গুলো তৈরি করব, এগুলো আমি কিভাবে বাজারজাত করব, কিভাবে আমি এগুলো করব, আমার তো আমি এই বাধাইড়ের এই গাল্লার এত গ্রামে প্রত্যন্ত অঞ্চল থেকে আমি কিভাবে এটাকে বাজারজাত করব বা বিক্রি করব। তখন তথ্য আপা কিন্তু তাকে চমৎকার করে বললেন যে আমাদের কাছে আপনি আসবেন, আমি আপনাকে অনলাইনে কিভাবে করতে হয়, আপনার নাম কিভাবে অন্তর্ভুক্ত করতে হয়, আমরা আপনাকে সহযোগিতা করব। এছাড়াও কিন্তু দেখা যাচ্ছে যে ডিজিটাল সেন্টার, ইউনিয়ন ডিজিটাল সেন্টারও চালু করা হয়েছে, পৌরসভা ডিজিটাল সেন্টারও চালু করা হয়েছে, এবং প্রত্যেকটা জায়গাতে কিন্তু প্রত্যেকটা অফিসের কিন্তু ওয়েবসাইটও চালু করা হয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের উচিত যে এইগুলোতে আমরা এই যে যারা আমাদের যে নাগরিক এবং এই মহিলারা যারা অসচেতন, তাদেরকে আমরা এটার সম্পৃক্ততা করতে পারি। এবং তথ্য মেলাও হচ্ছে, তথ্য মেলাতেও কিন্তু এগুলো উপস্থাপন করা হচ্ছে, দিবস উদযাপন করা হচ্ছে, এভাবে কিন্তু আমরা তাদেরকে করতে পারি। তো সমস্যা হচ্ছে যে সচেতনতাটা বৃদ্ধি করতে হবে। এখন কেন সচেতন না, এই ক্ষেত্রে কিন্তু বলা যায় যে গভর্নমেন্ট যে সেবাগুলো চালু করেছেন সেই সেবাগুলো সহজলভ্য করে দিয়েছে, যার কারণে কিন্তু দেখা যাচ্ছে যে একটা তথ্য নেয়ার পরে যে সেবা নেব, এটাও কিন্তু একটা এই যে সহজলভ্য সেবা যখন হয়, তখন তথ্য জেনে সেবা নেওয়ার বিষয়টা তখন আর থাকে না। এটা আমার ব্যক্তিগত অভিমত। আচ্ছা, আসলে আপনাদের ব্যক্তিগত অভিমত জানার জন্যই আজকের আয়োজনটা, এবং আমরা চাই যে ওভারঅল প্রত্যেকটা বিষয় নিয়েই আলোকপাত করা হোক। আর এবং আমরা এটাও চাই যে আমাদের তথ্য অধিকার আইনের যে বিষয়গুলো, কিছু একটা উদ্দেশ্য নিয়ে আইনটা 2009 সালে প্রথম বাস্তবায়ন করা হয়, এবং তারপরে সেটা অ্যামেন্ডমেন্টও হয়েছে 2-1 বার। সো বিষয়টা এখন যেন সবাই যেন তথ্য পায়, এবং স্পেশালি নারীরা, যেহেতু আমরা এখনও বাংলাদেশে নারীদেরকে অনগ্রসর জনগোষ্ঠী হিসেবেই কাউন্ট করছি, এখনও কিন্তু আমরা তাদেরকে বাংলাদেশে বলতে পারছি না যে তারা 100% একদম আমাদের পুরুষের সমকক্ষ হিসেবে চলে এসছে। যদিও আমাদের চেঞ্জ এসেছে, আমাদের বর্তমান সরকার কিন্তু অনেকখানি নারীদেরকে সম অধিকার সমপ্রাপ্তিতে বাস্তবায়ন সব জায়গাতে করছেন, কিন্তু তারপরও কিন্তু কিছু জায়গাতে থেকে যায় ল্যাকিং। সো সেই জায়গাটা নিয়ে কিন্তু আজকে আমাদের কথা বলা। সো ভাইয়া, আর কিছু কি এখানে অ্যাড করতে চান? না, অ্যাড করার কিছুই নাই। নারীদেরকে সচেতন করতে হলে তাদের যেটা দরকার সেটা হচ্ছে যে তাদের ক্ষমতায়ন এবং তাদের শিক্ষার মাধ্যমে ক্ষমতায়ন করতে হবে। তাহলে তাদের ইচ্ছার বহিঃপ্রকাশ হবে, এবং তারা যখন জানতে পারবে যে কোন অফিসে কোন ধরনের সেবা পাওয়া যায় সে বিষয়ে তখন তারা সচেতন হবে। এবং শ্রোতা, আপনাদেরকে আরও একটা কথা জানিয়ে দিতে চাই, আজকের আমাদের যে আয়োজন, এই আয়োজনটিতে আমাদের অবশ্যই আপনাদের উপস্থিতি এবং আপনাদের প্রশ্নগুলো কিন্তু আমরা জানতে চাই, এবং আপনাদের অনেক অনেক কোয়ারিজও আমরা জানতে চাই। এবং আজকের কিন্তু এই আয়োজনটির অর্থায়নে রয়েছে ইউএসএআইডি, এবং আমরা এই কথাটি বারবার বলছি যে আয়োজনে রয়েছে অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিডি, সহযোগিতায় দ্য কার্টার সেন্টার, এবং অর্থায়নে রয়েছে ইউএসএআইডি। এবং আমাদের এই যারা আমাদেরকে হেল্প করেছেন তাদের সহযোগিতা ছাড়া কিন্তু আজকের আয়োজনটি কোনোভাবেই সম্ভব হতো না। এই পর্যায়ে চলে যাচ্ছি আমি মোহাম্মদ তৌহিদুজ্জামান ভাইয়ের কাছে, ডেপুটি প্রিন্সিপাল ইনফরমেশন অফিসার। ভাইয়ের কাছে জানতে চাই যে তথ্য অধিকার আইন জনগণের কাছে সহজ করতে সরকারি এবং বেসরকারি উভয় প্রতিষ্ঠানেরই ভূমিকা কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? ধন্যবাদ। তথ্য অধিকার আইন অনুযায়ী কিন্তু শুধু সরকারি প্রতিষ্ঠান তথ্য দিবে এমনটা না, বেসরকারি প্রতিষ্ঠানকেও তথ্য দিতে হবে, যদি সেই প্রতিষ্ঠান সরকারি টাকায় পরিচালিত হয় অথবা বিদেশি অর্থায়নে পরিচালিত হয়। তো এক্ষেত্রে সরকারি বেসরকারি উভয় প্রতিষ্ঠানেরই কিন্তু একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা থাকবে। এই জনগণের কাছে এই আইনটা সহজ করার জন্য এই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার একটা বড় ভূমিকা রয়েছে। যিনি তথ্য নিতে আসছেন তাকে আইনটা সহজে বুঝিয়ে দেন, তাকে ফর্মটা সরবরাহ করেন, ফর্মের কোথায় কী লিখতে হবে, এই পদ্ধতিগুলো যদি জানিয়ে দেন তাহলে কিন্তু আইনটা সহজ হয়ে যায়। এর বাইরে সরকারি প্রতিষ্ঠান, বিশেষ করে সরকারের যে প্রচার প্রতিষ্ঠান আছে তথ্য অফিসের মতো, এবং বেসরকারি অনেক প্রতিষ্ঠান, তারা আর যে কাজটা করতে পারে সেটা হচ্ছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন গ্রোথ সেন্টার, হাট বাজার, এই সমস্ত জায়গা থেকে আমাদের গম্ভীরা, পটগান, নাটিকা, এরকম জনপ্রিয় যে মাধ্যমগুলো আছে এই মাধ্যমগুলো ব্যবহার করে এই আইনটা প্রচার করতে পারে। তাহলে কিন্তু জনগণ আইনটা
একেবারে সহজে বুঝতে পারবে এবং এর প্রয়োগও অনেক বেড়ে যাবে বলে আমি মনে করি। ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। এই পর্যায়ে আরও একবার বলতে চাই, আজকের যে আয়োজন, আমরা রয়েছি বাংলাদেশের তথ্য অধিকার প্রাপ্তির অধিকারে নারীর অগ্রগতি প্রকল্প নিয়ে এবং তথ্য অধিকার আইন এবং আমাদের করণীয় বিষয়ক টক শোতে আপনাদের সাথে রয়েছি আমি মেহজাবিন কথা, এবং আজকের অর্থায়নে রয়েছে ইউএসএআইডি, সহযোগিতায় তো অবশ্যই রয়েছে, আমি বারবার বলেছি, এসিডি, এবং আমাদের সর্বোপরি এই হেল্পের জন্য আমরা অনেক বেশি থ্যাঙ্কস জানাতে চাই ইউএসএআইডি কে এবং আমাদের যারা রয়েছেন তাদের সবাইকেই। এবং আরও একবার নামগুলো বলতে চাই, আয়োজনে অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিডি, সহযোগিতায় দ্য কার্টার সেন্টার এবং অর্থায়নে ইউএসএআইডি। এবং এই পর্যায়ে আমি একটা প্রশ্নে আবার চলে যেতে চাই, সেটা হচ্ছে যে আমাদের নারীর অধিকার প্রতিষ্ঠায় তথ্য অধিকার আইনের বিষয়ে যদি এখন আসি, সেখানে তথ্য অধিকার আইনে বিভিন্ন ভাবে গ্রামীণ বা প্রান্তিক নারীরা কিভাবে ক্ষমতায়িত হবে বলে আপনারা মনে করেন? আমি এই প্রশ্নটা তিনজনের কাছ থেকেই জানতে চাই। প্রথমে আমি জানতে চাই আমি মশিউর ভাইয়ের কাছে, যে আপনার কি মনে হয় যে তথ্য অধিকার আইনের মাধ্যমে কিভাবে গ্রামীণ বা একদম প্রান্তিক যে নারীরা রয়েছেন তারা ক্ষমতায়িত হবে? আসলে আমাদের যে বর্তমানের অর্থনৈতিক অবস্থা, সেই অর্থনৈতিক অবস্থাকে আসলে ডেভেলপ করতে হলে আমাদের নারীর ক্ষমতায়ন লাগবেই। নারীর ক্ষমতায়ন ছাড়া বা নারীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না করে সেটা দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া খুব কঠিন হয়ে যাবে। আমাদের এই তথ্য অধিকারে বা তথ্য প্রাপ্তিতে নারীদেরকে প্রথমত আমাদের আসলে দেশের যে অর্গানোগ্রাম রয়েছে সেখানে উপজেলা থেকে আমাদের ইউনিয়ন লেভেল একটা সরকারি প্রতিষ্ঠান রয়েছে, সেই জায়গায় ইউনিয়ন পর্যায়ে থেকে সেখানে যে তথ্য প্রাপ্তির জন্য অন্ততপক্ষে যেসব বিষয়ে গ্রামীণ অবকাঠামো নারী উন্নয়নের জন্য প্রয়োজন, যে কি বিষয়গুলো তার প্রয়োজন, সেই বিষয়গুলোই আমাদের তাদের মাধ্যমে প্রচার এবং প্রচারণা করার প্রয়োজন। একটি গ্রামীণ নারী তো ঘরে বসে আসলে তাদের কাছে সেরকম টেলিভিশনও নাই, আমাদের ইন্টারনেটও নাই, বা আদার্স কোনো মাধ্যম নাই যেগুলোর মাধ্যমে সে খবর রাখবে। সেই খবরগুলো বা তাদের যে বেসিক প্রয়োজন সেই বিষয়গুলোই আমাদের সেখানে আমাদের নির্বাচিত যে জনপ্রতিনিধি রয়েছে তাদের হেল্প নেওয়া যায়। তারাই তাদের যেসব নারী পিছিয়ে রয়েছে বা তাদের জনগোষ্ঠী সম্পর্কে আইডিয়া রয়েছে তাদেরকেই তাদের সমস্যা ধরেই সেখানকার জনপ্রতিনিধি হোক বা আমাদের যে যারা রয়েছেন শিক্ষিত শিক্ষকরা রয়েছেন আমাদের প্রতিটি ইউনিয়ন লেভেলে, সেই সকল প্রতিনিধির মাধ্যমে তাদেরকে আসলে তাদের যা প্রয়োজন সে সম্পর্কে প্রথমত জানাতে হবে। একটা গ্রামীণ মেয়ে তো আর বা গ্রামীণ মহিলা সহজে কিন্তু কোথায় গেলে কি পাবে সেটা জানবে না। এই প্রাপ্তিটা একেবারে সরকারকে রুট লেভেল থেকে গ্রাম পর্যায়ে নিয়ে যেতে হবে, এবং সেটা যদি নিয়ে যাওয়া যায় তাহলেই শুধুমাত্র নারীরা এই তথ্য কোথায় কি পাবে বা তথ্য অধিকারে তার যে একটি দেশে এই বিষয়ে জানার অধিকার রয়েছে সেই অধিকারটা আসলে প্রতিষ্ঠিত হবে সেই মাধ্যমেই। অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে আমি চলে যাব মোহাম্মদ হোসেন খান ভাইয়ের কাছে। ভাইয়ের কাছে আমার প্রশ্নটা হচ্ছে যে আমাদের দরিদ্র জনগণের তথ্য সংগ্রহ এবং মূল্য পরিশোধ করার বিষয়ে আপনার মতামত কি? ধন্যবাদ। তথ্য সংগ্রহের ক্ষেত্রে কতগুলো চার্জ নির্ধারণ করা হয়েছে। সেই চার্জগুলো কিন্তু খুব একটা যে অতিরিক্ত মানে বেশি চার্জ তা না, কিন্তু কেউ যদি হার্ড কপি বা সে যদি ফটোকপি নেয় তাহলে দেখা গেল যে 2 টাকা করে খরচ, এবং সেই টাকাটা ট্রেজারি চালানের নির্ধারিত একটা ট্রেজারি কোড আছে, সেই কোডে জমা দিতে হয়। তো দরিদ্র যারা মহিলা যারা তথ্য নিতে চান, এই ক্ষেত্রে আমি আবারও বলবো যে বেসরকারি যে আমাদের প্রতিষ্ঠানগুলো আছে তারা কিন্তু এগিয়ে আসতে পারে। তারা ইতিমধ্যে কিন্তু এগিয়ে এসেছে, যেমন আমাদের এই যে এসিডি তারা কিন্তু এগুলো কাজ করে এবং চমৎকারভাবে গ্রাম থেকে বিভিন্ন মানুষকে, যেমন কিছুদিন আগে আমার অফিসে একজন জানতে এসছে যে কিভাবে আমি এখানে রোগী কল্যাণ সমিতি থেকে কিভাবে আমি সেবা পেতে পারি। আচ্ছা, তারপরে উনি একটা ইমেল দিয়েছেন আমাকে, তো ইমেলে আমি তাকে জানিয়ে দিলাম যে আপনি এভাবে আপনি রোগী কল্যাণ সমিতিতে এভাবে আপনার নির্ধারিত ফর্ম আছে, ওখানে আপনি এভাবে করলে এই পুরো প্রক্রিয়াটা আমি বলে দিলাম আর কি ইমেলে। এইভাবে কিন্তু বেসরকারি সংস্থাগুলোই করতে পারে তাদেরকে, এবং
ওই একটাই কথা যে তাদেরকে সচেতন করে গড়ে তুলতে হলে আমাদের এখন ইউনিয়ন পর্যায় থেকে এই উদ্যোগগুলো নিতে হবে, জনপ্রতিনিধি এবং নারীদেরকে, নারীর যে ক্ষমতায়ন করতে হলে সবচেয়ে যেটা দিয়ে নারী নীতিমালা বাস্তবায়ন করতে হবে। নারী নীতিমালাটাকে হলো অবশ্যই এটাকে মানে সবার মাঝে তুলে ধরতে হবে এবং সেই ক্ষেত্রে অন্যান্য যে হ্যান্ডারেন্সগুলো আছে, যে প্রতিবন্ধকতাগুলো আছে, সেগুলোকে যেমন নারীদেরকে এগিয়ে আসার পেছনে যে বিষয়গুলো কাজ করে, যে আমাদের গ্রামে যে বিশেষ করে যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো, সে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে তাদেরকেও সচেতন করতে হবে যেন মসজিদ থেকে বা ওই ধরনের প্রতিষ্ঠান থেকে যেন এই জিনিসগুলো সচেতনতা পায় আমাদের নারীরা, সেই দিকেও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো এভাবে আমরা মোটামুটি সরকারি বেসরকারি সবার মিলে আমরা করতে পারবো। অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে আবারও আমি চলে যেতে চাই মোহাম্মদ তৌহিদুজ্জামান ভাইয়ের কাছে। ভাইয়ের কাছে জানতে চাইবো যে দুটো প্রশ্ন আছে আমার একসাথে ভাইয়া, আমি দুটার একসাথেই করে ফেলি। সেটা হলো তথ্য অধিকার আইনে জনগণের প্রবেশাধিকার কেমন বা রেশিওটা কেমন বলে আপনি মনে করেন, এটা প্রথম। এবং দ্বিতীয় আরেকটা প্রশ্ন হচ্ছে তথ্য অধিকার আইনে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে নারীদের, বিশেষ করে প্রান্তিক নারীদের প্রবেশাধিকার কেমন? আমি যদি রেশিওটাতে নারীদেরটাও জানতে চাই, সেটা কিরকম আসলে? যদি আপনি রেশিওর কথা বলেন তাহলে বলবো যে শতভাগই রয়েছে। উদাহরণ হচ্ছে তথ্য অধিকার আইনে 3 ভাবে তথ্য পাওয়ার সুযোগ রয়েছে। প্রথমত হচ্ছে তথ্য প্রদানকারী যে ইউনিট আছে, সেখানে যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছে, তার কাছে আবেদনের মাধ্যমে তথ্য পাওয়া যায়। তার কাছে যদি তথ্য পাওয়া না যায় তাহলে আপিল করার সুযোগ থাকে এবং সবশেষে অভিযোগ করতে হয় তথ্য কমিশনে। তথ্য কমিশনে কিন্তু খুব বেশি অভিযোগ যায় না এবং আপিলও বেশি একটা যায় না। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাই কিন্তু তথ্যটা দিয়ে দিচ্ছে। সেক্ষেত্রে আপনি যে সুযোগের কথা বলছিলেন, আমার ধারণা যে নারী হোক আর পুরুষ হোক সকলেই কিন্তু এই তথ্যটা পাচ্ছে, পুরোপুরিভাবেই পেয়ে যাচ্ছে। এবং তথ্য অধিকার আইনে প্রত্যেকটা তথ্য দেওয়া না দিয়ে সব টাইম বাউন্ড, সেখানে বলে দেওয়া আছে কত দিনের মধ্যে দিতে হবে, যদি দেওয়া না যায় তাহলেও কত দিনের মধ্যে জানাতে হবে ইত্যাদি বিষয়গুলো। সেক্ষেত্রে আমি বলবো যে আসলে জনগণের প্রবেশাধিকার, সেটা পুরুষ হোক নারী হোক সকলেরই সমান প্রবেশাধিকার রয়েছে এবং বাংলাদেশের তথ্য অধিকার আইন সুন্দরভাবেই কাজ করছে। অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে আমরা কিছু শ্রোতাদের কথা জানতে চাই এবং তাদের কিছু কমেন্ট আমি এই মুহূর্তে পড়ব, বিকজ তারা আজকে অনেকক্ষণ ধরে আমাদেরকে শুনছেন, সো তাদের কথাগুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আমাদেরকে কমেন্ট করেছেন আশরাফুন নাহার অর্থী, আমি তো বলছি এর আগে। শারমিন আক্তার লিখেছেন নাইস প্রোগ্রাম, থ্যাংক ইউ সো মাচ আপু। মনজুরুল ইসলাম লিখেছেন বিউটিফুল, থ্যাংক ইউ। শারমিন আক্তার লিখেছেন, একটা প্রশ্ন করেছেন উনি যে সরকারি অফিসগুলোতে তথ্য জানতে চেয়ে আনুমানিক বাৎসরিক কতগুলো আবেদন পড়ে একটু জানাবেন। এটা ভাইয়া যদি এটা আসলে একটা জেলাতেই দেখা যায় যে 10-15টার বেশি আবেদন এখন যাচ্ছে না, কারণ আসলে জনগণের মধ্যে এখনো অজ্ঞতা রয়েছে, কিভাবে তথ্য পেতে হয় সেই ধারণাটা নাই এবং তথ্য যে পাবে সেই তথ্য প্রয়োগের বিষয়েও তাদের ধারণা নাই। এই কারণে দেখা গেছে যে অধিকাংশ অফিসেই কিন্তু খুব কম সংখ্যক আবেদনই পড়ে। আমার অফিসের কথা যদি বলি, গত 1 বছরে আমি মাত্র 1টি আবেদন পেয়েছি। আচ্ছা, ঠিক আছে। এবং এই পর্যায়ে আরও একবার বলতে চাই যে শ্রোতা, আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, তবে আজকে আপনারা আমাদেরকে শুনতে পারছেন রেডিও পদ্মা 99.2 FM এবং আমরা আজকে যে বিষয়টি নিয়ে আছি সেটা হলো তথ্য অধিকার আইন নিয়ে আমরা আজকে কথা বলছি এবং আমাদের অতিথিরাও বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন আপনাদের, তাই আপনারা চাইলে কিন্তু আমাদেরকে ফোনও করতে পারেন। আমি একবার আমাদের ফোন নাম্বারটা জানিয়ে দিতে চাই। আপনার মতামত জানাতে আমাদেরকে কমেন্ট করতে পারেন, লাইভ যেখানে প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন সেখানে, বা ফোন করতে পারেন 017-555-75777 এই নাম্বারে। আরও একবার বলি, আপনারা আমাকে ফোন করতে পারেন 017-555-75777 এই নম্বরে। এবং আজকে আপনারা আমাদেরকে দেখছেন নারী অধিকার প্রতিষ্ঠায় তথ্য অধিকার আইন বিষয়ক রেডিও পদ্মা 99.2 FM এর বিশেষ টক শোতে, এবং আয়োজন করেছে অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট ACD, সহযোগিতায় দ্য কার্টার সেন্টার এবং অর্থ
অর্থায়নে রয়েছে USAID এবং আমরা কিছুক্ষণের মধ্যে আবারও ফিরবো, তাই আমাদের সাথেই থাকবেন। ঘড়িতে সময়টা বলছে 8:47 এবং আছি আরও কিছুটা সময়, কিছু কথা আরও শোনা বাকি রয়েছে এবং আপনারা অবশ্যই আমাদের সাথেই থাকবেন, কোথাও যাবেন না। ফিরছি ছোট্ট একটা বিরতির পরে, আর বিরতির পরে এসে আরও বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব এবং আমরা চাই আপনারা আমাদেরকে ফোন কলের মাধ্যমে আমাদের সাথে জয়েন করবেন, তাই আমাদেরকে ফোন করতে পারেন। ফোন নাম্বারটা আরও একবার বলে দিতে চাই, 017-555-75777 এই নম্বরে আমাদেরকে ফোন করে আমাদের সাথে জয়েন করতে পারেন। তাই এখন নিচ্ছি ছোট্ট একটা বিরতি। সরকারের নতুন নতুন নির্দেশনা সত্ত্বেও একদিকে বাড়ছে করোনা সংক্রমণ, অন্যদিকে চলছে জীবন জীবিকা আর বাস্তবতার লড়াই। এমন সংকটের মুহূর্তে করোনা প্রতিরোধ করে কিভাবে আমরা জীবনযাত্রা স্বাভাবিক রাখতে পারি সে বিষয়ে বিশেষ ফোন লাইভ অনুষ্ঠান করোনায় জীবনযাপন প্রচারিত হবে প্রতি সোম ও শুক্রবার রাত 8টায় শুধুমাত্র রেডিও পদ্মা 99.2 FM এ। অনুষ্ঠানটিতে অংশ নেবেন রাজশাহীর বিশিষ্ট ব্যক্তিগণ। অনুষ্ঠানটি শুনুন এবং সুস্থভাবে বাঁচুন। জনস্বার্থে জেলা তথ্য অফিস রাজশাহী এবং রেডিও পদ্মা 99.2 FM সহযোগিতায় ইউনিসেফ। মনের সব কথাগুলো ছবি হয়ে ভেসে ওঠে আয়না, আর সেই ছবিগুলো যদি হয়ে যায় সত্যি তাহলে তো কথাই নেই। স্বপ্নের ছবিগুলোকে রূপালী আয়নায় রূপের ফ্রেমে বন্দি করার জন্য শুনুন রূপচর্চা বিষয়ক অনুষ্ঠান আয়না। আর এই অনুষ্ঠানটি নিয়ে আমি সুলতানা গিয়াসি আপনার সাথে থাকবো প্রতি বৃহস্পতিবার সন্ধ্যে 7:30 ও রাত 9:30 শুধুমাত্র রেডিও পদ্মা 99.2 FM এ। আয়নাতে ওই মুখ দেখবে যখন। আমন্ত্রণ জানাচ্ছি পদ্মা নিউজে। সন্ত্রাস জঙ্গিবাদের কোনো স্থান বাংলাদেশে হবে না। Now it's time for America to bind the wounds of division. লাস্ট T20 ম্যাচটাও আমরা জিতেছি এবং যাদের সাথে জিতেছি পাকিস্তান, তাদেরও রেকর্ড কিন্তু অনেক ভালো, আমরা ভালো খেলছি। দেশ বিদেশের প্রতি মুহূর্তের খবর জানতে শুনুন পদ্মা নিউজ প্রতিদিন সন্ধ্যে 7:15, রাত 9:30 এবং রাত 12টায় শুধুমাত্র রেডিও পদ্মা 99.2 FM এ। রাজশাহী আমাদের প্রাণের শহর, শান্তির এই শহরের সকল উন্নয়ন সুবিধা অসুবিধার কথা এবার বলবেন আপনি। শুনুন ভয়েস অফ রাজশাহী প্রতি বুধবার রাত 10টায় শুধুমাত্র রেডিও পদ্মা 99.2 FM এ। और बढ़ने को मेरा ওয়ার্ল্ড মিউজিক শুনুন বিশ্বের বিভিন্ন ভাষার সব জনপ্রিয় গান। টিউন করুন রেডিও পদ্মা 99.2 FM এ প্রতি শুক্রবার রাত 10টায়। রেডিও পদ্মা 99.2 FM আপনার কথা বলে। চাইলে তথ্য জনগণ দিতে বাধ্য প্রশাসন,
চাইলে তথ্য জনগণ দিতে বাধ্য প্রশাসন, তথ্য গোপন করার দিন আর নাই, ও ভাই রে তথ্য গোপন করার দিন আর নাই। শ্রোতা, আপনারা শুনছেন রেডিও পদ্মা ৯৯.২ FM এবং আপনাদের সাথে রয়েছে আমি কথা। আজকে একেবারে ভিন্ন ধরনের একটি লাইভ আয়োজন নিয়ে, এবং ভিন্ন কথাটা এই কারণেই বলছি, আমরা আজকে লাইভ টক শোতে আছি এবং সেখানে আমাদের সাথে রয়েছেন আমাদের সম্মানিত কয়েকজন অতিথি, এবং আমরা আজকে তথ্য অধিকার আইন এবং আমাদের করণীয় এই বিষয়টি নিয়ে লাইভে আছি, এবং আপনারাও আমাদের সাথে জয়েন করেছেন, সেজন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অনেকেই কমেন্ট করেছেন। ঘড়িতে সময়টা বলছি 8:52 মিনিট, আর কিছুটা সময় আছি, আরও কিছু বিষয় জানবো। তবে আরও একবার বলতে চাই, আজকের আয়োজনে রয়েছেন অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট ACD, এবং অর্থায়নে রয়েছেন USAID, এবং সহযোগিতায় রয়েছেন দ্য কার্টার সেন্টার। এবং আমরা অনেক বেশি গ্ল্যাড যে আমাদের পাশে ছিলেন এই USAID, দ্য কার্টার সেন্টার এবং অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট অর্থাৎ ACD। এবং আমাদের অতিথিরাও আছেন আমাদের সাথে, তাদেরকে থ্যাঙ্কস গিভিং তো করবো আমি একটু পরে। তবে এখন আবারও চলে যেতে চাই আমাদের কমেন্ট সেকশনে, এবং দেখতে চাই কে কে কমেন্ট করেছেন। কমেন্ট সেকশনের থেকে আমি এখন SMS-এ যাব। আমাদেরকে SMS করেছেন রাইসা, সবাইকে থ্যাংক ইউ বলেছেন যে অনেক কিছু জানতে পেরেছেন সেই বিষয়টা নিয়ে। আমাদেরকে লিখেছেন চৈতি বলেছেন একটা প্রশ্ন, সেই প্রশ্নটা আমাদের এখানেও আছে। চৈতি, আপনার উত্তরটা আপনি একটু কিছুক্ষণের মধ্যেই পেয়ে যাবেন। আমাদেরকে লিখেছেন রায়হানের প্রশ্নটা একটু ডিফারেন্ট, আমি একটু পরে অতিথিদেরকে করব। তারপরে আমাকে লিখেছেন এই নামটা বুঝতে পারছি না, আচ্ছা, আমাদেরকে লিখেছেন ফারাজি আমাদেরকে একটা প্রশ্ন করেছেন। এই প্রশ্নটাতে আমি যাব অতিথিদের কাছে, তবে বলে যেতে চাই উনি জানতে চেয়েছেন কি প্রক্রিয়ায় নারীরা সহজে তথ্য পেতে পারে। এই বিষয়টি নিয়ে উনি ক্লিয়ার না, এটা উনি জানতে চেয়েছেন। আচ্ছা, আমরা অতিথিরা আনসার দিয়ে দেবে। আর যারা আমাকে হাই হ্যালো থ্যাংক ইউ বলছেন, তাদেরকে সবাইকে থ্যাংক ইউ সো মাচ যারা এতক্ষণ জয়েন করেছেন। আর আজকে আমি অনেক ভালো আছি, সেজন্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার হোয়ার অ্যাবাউট জানতে চাচ্ছেন সেই জন্য। আর শ্রোতা, আপনারা আমাদেরকে লিখে পাঠাতে পারেন facebook.com/radiopodda, সেখানে আমাদের লাইভে গিয়ে কমেন্ট করতে পারেন এবং আমাদেরকে SMS করতে পারেন। আরপি লিখে স্পেস দিয়ে, আপনার নাম লিখে স্পেস দিয়ে যে কোনো কথা লিখে পাঠিয়ে দেবেন 717 এই নাম্বারটিতে। আর আরও একটা কথা বলতে চাই যে অবশ্যই আমরা কিন্তু COVID-19 সিচুয়েশনেই রয়েছি, আমরা কিন্তু এখনও প্রপারলি একদম বের হয়ে যায়নি। তাই অবশ্যই বাসা থেকে যতটুকু সম্ভব কম বের হবেন, প্রয়োজন ছাড়া বের হবেন না। বাইরে বের হলে মাস্ক ব্যবহার করবেন, স্যানিটাইজ থাকবেন এবং স্যানিটাইজার নিয়ে সবসময় চলাফেরা করবেন। এবং যেই স্বাস্থ্যবিধিগুলো আমাদেরকে সরকারিভাবে মানতে বলা হয়েছে সেগুলো অবশ্যই মেনে চলবেন। আর অবশ্যই টিকা যাদের দেয়া হয়নি তারা টিকা কিন্তু দেওয়ার ব্যবস্থা করে নেবেন। এই বিষয়টাও কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট আজকের দিনে, তারপরও বলে দিলাম। আর এখন চলে যাচ্ছি আবারও আমাদের অতিথিদের কাছেই, তাদের কাছ থেকেই শুনবো কথাগুলো। এবং এই পর্যায়ে যাচ্ছি আমি তৌহিদুজ্জামান ভাইয়ের কাছে। ভাই, যে প্রশ্নটা এসছে যে কি প্রক্রিয়ায় নারীরা সহজে তথ্য পেতে পারে, এই বিষয়ে আপনার মতামতটা জানতে চাই। নারীদের জন্য আসলে তথ্য প্রাপ্তির আলাদা কোনো নিয়ম নেই। সারা বাংলাদেশের সমস্ত নাগরিকের জন্য একটাই নিয়ম, সেটি হচ্ছে তথ্য প্রাপ্তির একটা আবেদন ফর্ম আছে, যেটাকে ফর্ম বলা হয়। এই ফর্মটা পূরণ করে যে অফিসের তথ্য সেই অফিসে যদি জমা দেওয়া হয় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বরাবর, তাহলে আপনি অতি সহজেই তথ্যটা পেতে পারেন। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। এই পর্যায়ে আবার আমি চলে যাব আমাদের আরো একজন অতিথি মোহাম্মদ হোসেন খান ভাইয়ের কাছে। ভাইয়া, আপনাকে আমি এর আগেও এই কথাটা একবার জিজ্ঞাসা করেছি, বাট একটু ডিফারেন্ট ওয়েতে এবার জিজ্ঞাসা করব যে তথ্য সংগ্রহের ক্ষেত্রে গ্রামীণ নারীদের পিছিয়ে থাকার কারণ কি এবং এর থেকে উত্তরণের উপায় কি? কারণ আমরা অনেকেই হয়তো বা বুঝতে পারছি যে তারা আমাদের গ্রামীণ প্রান্তিক যে নারীরা রয়েছেন তারা একটু হলেও পিছিয়ে আছেন তাদের তথ্য প্রাপ্তির অধিকারের যে বিষয়টা, এই বিষয়টা থেকে। সো আপনার কি মনে হয় যে কিভাবে এখান থেকে উত্তরণ করা যায়? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। প্রান্তিক যে নারীরা আছে এবং তারা যে মানে তথ্যটা পেতে কেমন, মানে তারা পিছিয়ে কেন, প্রশ্নটা তো এইটা, তাই না? জি হ্যাঁ, এখন পিছিয়ে থাকার মেন কারণই হচ্ছে যে তারা সচেতন না। তারা পিছিয়ে থাকাটাও একটা দীর্ঘদিনের একটা, ওই যে আমাদের পুরুষতান্ত্রিক সমাজে এটাও একটা বিষয় যে নারীরা কিভাবে দাবিয়ে রাখা যায়,
সেটা একটা কালচার কাজ করে। আবার হচ্ছে যে আমাদের ভিতরে এখনও মানে পর্যাপ্ত শিক্ষা যায়নি বা সেবা সচেতনতার বিষয়ে তারা এখনও অজ্ঞতাও এখানে কাজ করে। তো এইখান থেকে উত্তরণের একেবারে মানে যে সমাধানটা হচ্ছে যে তাদের দোরগোড়ায় কিন্তু গভর্নমেন্ট, আমি কিছুক্ষণ আগেও বলেছি যে তাদের দোরগোড়ায় কিন্তু গভর্নমেন্ট হলো ইউনিয়ন উদ্যোক্তা সেন্টার বানিয়েছে, তথ্য আপার মাধ্যমে তাদেরকে তথ্য সেবাটা দেওয়ার জন্য বলা হচ্ছে যে কীভাবে তথ্যটা সহজে পাওয়া যাবে। তো এভাবে আমাদেরকে তাদের দোরগোড়ায় যেতে হবে। সরকারের যখনই যে ধরনের প্রোগ্রামগুলো প্রান্তিক জায়গাতে আমরা যখনই যাই, আমরাকে এগুলো প্রচারণা করতে হবে, তাদেরকে বোঝাতে হবে, তাদেরকে সচেতন করতে হবে যে কীভাবে তথ্য পেতে হয়, সহজে কীভাবে তথ্য পেতে হয়। এবং সেই ক্ষেত্রে আমাদেরকে প্রয়োজনে কিছু প্রচার, ব্রোশিয়ার, বিভিন্ন লিফলেট এগুলো তাদেরকে দিতে হবে, তাদেরকে বোঝাতে হবে। এভাবে আমার মনে হয় যে তারা তথ্য পেতে পারবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমি এই পর্যায়ে মশিউর ভাইয়ের কাছে একটু যাব। আমরা একটা বিষয় সম্পর্কে আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে জানতে চাই। এই যে আমাদের তথ্য অধিকার আইনে বিভিন্ন জায়গায় একটা ওয়ার্ড উল্লেখ করা আছে যে বিনামূল্যে যেসব তথ্য সরবরাহ করা যাবে। তো এই তথ্য অধিকার আইনের এই যে বিনামূল্যে বিষয়টা, এই বিষয়টা আসলে কিভাবে নির্ধারিত হবে এটি হচ্ছে জানতে চাই। এবং আরও একটা বিষয় যে তথ্য প্রদান পদ্ধতিতে বিভিন্ন কার্যদিবসের কিন্তু কথা উল্লেখ রয়েছে যে 20 কার্যদিবসের মধ্যে বা 30 কার্যদিবসের মধ্যে। আমি জানতে চাই যে বাংলাদেশে বর্তমানে তথ্য প্রাপ্তির অধিকারের ক্ষেত্রে নারীরা কিংবা প্রত্যেক জনগণ বা জনসাধারণ আসলে কি এই নির্দিষ্ট সময়ের মধ্যেই তথ্য অধিকার প্রাপ্তি হচ্ছে কিনা, এবং এই সেম প্রশ্নটা আমি একটু পরে তৌহিদ ভাইয়ের কাছ থেকেও জানতে চাই। দুজনই যদি আমাকে একটু বিষয়টা সম্পর্কে একটু ক্লিয়ার করেন। আচ্ছা, অ্যাকচুয়ালি যে তথ্য আমাদের অফিস বা যেগুলোতে আপনার তথ্য সংরক্ষণ করা হয়, এখন সাধারণত আমাদের যেগুলো প্রাথমিক যে তথ্যগুলো আছে সেগুলো আমাদের নাগরিকরা যে কোনো সময় আমাদের অফিসে গেলেই সেগুলো হয়তো অফিসে যারা রয়েছেন ডেস্কে বসেন তাদের মাধ্যমে হেল্প নিতে পারে। তাছাড়া কিছু কোশ্চেনের উত্তর রয়েছে বা কিছু তথ্য রয়েছে যেটা সরাসরি অফিসার ছাড়া সেগুলো দেওয়া মুশকিল হয়ে যায় অনেক সময়। সেজন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া রয়েছেন। তিনি যদি রিটেন ডকুমেন্ট চায় সেক্ষেত্রে সাধারণত দেখা যায় যে শুধুমাত্র ফটোকপি কস্টটা দিলেই তাদেরকে সে তথ্য দেওয়া যায়। তো অধিকাংশ অফিস এই ধরনের যদি কোনো তথ্য কেউ চায়, আমরা সেগুলো আমাদের এত পরিমাণে অধিকাংশ অফিসে কোনো ফটোকপিয়ার মেশিন রয়েছে, তারপরে আপনার প্রিন্টার রয়েছে, আমরা সেগুলো আসলে জনগণের কাছ থেকে আর ওই টাকা দিয়ে ট্রেজারি চালান করে নিয়ে আসো বা আদার্স কিভাবে এটা বলা হয় না। এখন সাধারণত মানুষ আসলে তথ্যগুলো নিতে প্রক্রিয়াটা সম্পর্কেই ঠিক মতো জানে না যে কি ধরনের বিষয়ে আমি চাইলেই অফিসের তথ্যটা পেতে পারি। এখন এমন কিছু তথ্য চাইলো যেগুলো আসলে তাৎক্ষণিক দেওয়া সম্ভব না, সেগুলো সে আমাকে রিটেন আকারে আবেদন করলে সেটা আমি দিতে পারবো তাকে। আর যদি সেটা তাৎক্ষণিক দেওয়া সম্ভব হয়, এটা সাধারণত বিনামূল্যে দেওয়া হয়ে থাকে। কোনো অফিস, একমাত্র সরকারি কিছু অফিসে নির্দিষ্ট ফি রয়েছে। যেমন আমার অফিসেই ধরি, আমার কোনো নাগরিক যদি কার্ড সংশোধন বা আদার্স কোনো কাজে যায়, সরকারি 230 টাকার ট্রেজারি চালান বা এখন অনেক ডিজিটাল মাধ্যম হয়ে যাওয়ার কারণে বিকাশ বা রকেট যে কোনো মাধ্যমে পেমেন্ট করতে পারে। সেটা নির্দিষ্টভাবে পেমেন্ট করে সে আবেদনটা করে দিতে পারে তার সার্ভিসে কাজের জন্য। কিন্তু তথ্যের জন্য আসলে কোনো রকম পয়সার প্রয়োজন পড়ে না, এটা একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হলো আসলে নারীদের নিয়ে যে আপনি কোশ্চেনটা করেছেন যে তারা আসলে পিছিয়ে রয়েছে বা বিভিন্ন সময় যে তারা রয়েছেন, এগুলো এখন যে অবস্থা দাঁড়িয়েছে, আমাদের যারা কর্মজীবী মহিলারা রয়েছেন বা যারা স্কুল কলেজের শিক্ষার্থী রয়েছেন, তারা আসলে আমার দৃষ্টিতে আর পিছিয়ে নেই। তারা অধিকাংশ সময় অফিস আদালতে যেয়ে তাদের সার্ভিস হোক বা পড়াশোনায় হোক সবকিছুতে এগিয়ে রয়েছে। শুধুমাত্র আমাদের পিছিয়ে রয়েছে এখন যারা এই পর্যায় থেকে অন্তত 35 থেকে 55 বা 65 এই নারী জনগণটা, এবং যারা অল্প বয়সে পড়াশোনা ছাড়া বিয়ে হয়ে যাচ্ছে, এই জনগোষ্ঠীটা আসলে নারীদের পিছিয়ে রয়েছে। এরা যে কোনো সময় যে কোনো হেল্প করতে চাইলে সরকারি বেসরকারি অফিস বা যে কোনো অফিসে তারা সেটা পাবে, বিনামূল্যেই পাবে। আসলে সেবার জন্য, তথ্য সেবার জন্য কোনো সরকারি ওইভাবে নির্দিষ্ট কোনো ফি নাই।
ওকে, তৌহিদ ভাইয়া, এবার আপনার কাছে একটু জানতে চাই এই সেম প্রশ্নটাই আপনার কাছেও। শ্রোতাদের সুবিধার জন্য কর্মদিবস এবং দিনের পার্থক্যটা একটু বুঝিয়ে দিই। কর্মদিবস হচ্ছে সরকারি অফিস যে দিনগুলোতে খোলা থাকে সেইগুলো হচ্ছে কর্মদিবস। এক সপ্তাহে কর্মদিবস হয় সাধারণত 5 দিন। এর ভিত্তিতে কিন্তু 20 কর্মদিবসের মধ্যেই আমাদের যারা তথ্য পাওয়ার জন্য আবেদন করছে তারা তথ্যটা পেয়ে যাচ্ছে। আর বিনামূল্যে তথ্যের যে বিষয়টা রয়েছে, যদি আমি নির্বাচন অফিসের একটা উদাহরণ দিই, কোনো একটা উপজেলাতে স্মার্ট কার্ড দেওয়া হবে, এইটার জন্য ওনারা যে লিফলেটগুলো তৈরি করেন এটা জনগণকে বিনামূল্যে দেওয়া হয়। এই করোনাকালেই কিন্তু অনেক প্রতিষ্ঠান লিফলেট তৈরি করেছে, এইটা বিনামূল্যে বিতরণের জন্য সরকার দিয়ে থাকে, এইটা হচ্ছে বিনামূল্যে তথ্যটা দেওয়া হয়। এর বাইরে আপনারা যদি সরকারি অফিসগুলো যান, একটা বড় পরিবর্তন দেখবেন লাস্ট 10 বছরের মধ্যে। প্রচুর তথ্য সেখানে ডিসপ্লে দেওয়া রয়েছে। একটা প্রতিষ্ঠানে নাগরিক কী কী সেবা পাবে, ওই সেবা পাওয়ার জন্য তাকে কত টাকা দেওয়া লাগবে, কী কী কাগজ দেওয়া লাগবে, কত দিনের মধ্যে পাবে, কোন দপ্তরে সেই সেবাটা পাওয়া যাবে, যদি না পাওয়া যায় তাহলে কোথায় অভিযোগ করতে হবে, সমস্ত তথ্য জনগণের জন্য বিনামূল্যে বাইরে টাঙিয়ে দেওয়া আছে। এইগুলো হচ্ছে আসলে বিনামূল্যে যে তথ্য দেওয়ার ব্যাপারটা সেইটা। এর বাইরেও অনেক সময় সরকারিভাবে মাইকিং করা হয়, বিশেষ করে করোনার ব্যাপারে সচেতনতা সৃষ্টির জন্য প্রচুর মাইকিং করা হচ্ছে, এগুলো কিন্তু বিনামূল্যে তথ্য সরবরাহ। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আজকে একেবারে দেখতে দেখতে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। 9টা বেজে প্রায় 3 মিনিট সময়টা বলছে ঘড়িতে, এবং আমরা আমাদের আলোচনারও শেষ পর্যায়ে চলে এসেছি। একটা বিষয়ে, যেহেতু আজকে আমরা আমাদের আলোচনার বিষয়টি ছিল বাংলাদেশে তথ্য প্রাপ্তির অধিকারে নারীর অগ্রগতি প্রকল্প নিয়ে, আমাদের যে তথ্য অধিকার আইন এবং আমাদের করণীয় বিষয়ক টকশোতে আমরা ছিলাম এতক্ষণ, এবং যে অনুষ্ঠানটি আমাদেরকে অবশ্যই সহযোগিতা করেছে, আমাদেরকে অর্থায়ন ছিল USAID, সহযোগিতায় ছিল দ্য কার্টার সেন্টার, এবং আয়োজনে ছিল অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট ACD। যেহেতু শেষ পর্যায়ে চলে এসেছি, একটা প্রশ্ন লাস্টে থেকেই যায়, লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে যে এই যে তথ্য অধিকার আইন, এই আইন কিভাবে নারীর অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখছে এবং আরও ভবিষ্যতে রাখতে পারে বলে আমরা মনে করছি। এই প্রশ্নটি দিয়েই আজকে আমরা আমাদের আয়োজনে একেবারে শেষ করে দেব, বা আজকে এখান থেকেই বিদায় নেব। একেবারে আমরা তৌহিদ ভাইয়ের কাছ থেকে শুরু করি, তারপরে সবার কাছ থেকে শুনবো। একটু যদি সংক্ষিপ্তভাবে আমাদেরকে জানান। নারী অধিকার বা ক্ষমতায়নের কথা যদি বলি, আসলে ক্ষমতার সংজ্ঞা চেঞ্জ হয়ে গেছে। আগের ক্ষমতার সংজ্ঞা ছিল নলেজ ইজ পাওয়ার, এখন হয়েছে ইনফরমেশন ইজ পাওয়ার। যার কাছে যত বেশি অ্যাকুরেট ইনফরমেশন থাকবে তার ক্ষমতা তত বেশি। তথ্য অধিকার আইন মানুষকে সঠিক তথ্য প্রাপ্তির নিশ্চয়তা দিচ্ছে। এই জন্য এক কথায় বলা যায় তথ্য অধিকার আইন আমাদের বাংলাদেশের নারীর ক্ষমতায়নে একটা বড় ভূমিকা রাখছে। ওকে, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। তবে আজকে একটু বলি, আমি তৌহিদ ভাইয়ের কাছ থেকে আজকে একটা জিনিস শিখলাম যে কতটা সংক্ষিপ্তভাবে কথা গুছিয়ে বলা যায়। মানে আই এম রিয়েলি ইমপ্রেসড যে ভাইয়া এত সংক্ষিপ্তভাবে হলেও কথাগুলো আমাদেরকে জানিয়েছেন যে কোন বিষয়টি কিভাবে আসলে সংক্ষিপ্তভাবে বেশি করে বলা যায়। এই পর্যায়ে চলে যাচ্ছি মোহাম্মদ হোসেন খান ভাইয়ের কাছে। ভাইয়া সেম প্রশ্ন, ঘড়িতে সময়টা যেহেতু কম, সো একটু আপনার কাছ থেকে জানতে। জি, ধন্যবাদ। শেষ পর্যায়ে আর কি, তো যেটা ওনার সাথে আমি একটা জিনিস অ্যাড করব যে ক্ষমতায়নের যে ইনফরমেশন যার কাছে যত বেশি বা নলেজ যার কাছে যত বেশি, নারীর ক্ষমতায়নের মধ্যে আরেকটা যেটা কাজ করে সেটা হচ্ছে যে নারীর ইচ্ছাটা যখন সিদ্ধান্ত নিতে পারবে তখন সেটাকে নারীর ক্ষমতায়ন বলা যায়। তো এখন আমাদের নারীদের তো শাড়িতে বলেন বা তার হলো পোশাকে কিন্তু কোনো পকেট থাকে না। আমি একদিন বলছিলাম যে আচ্ছা আপনাদের একটা জায়গায় প্রোগ্রামে বলছিলাম যে আপনাদের শাড়িতে কিংবা পোশাকে পকেট নাই কি কারণে, তো কেউ এর কিন্তু সদুত্তর দিতে পারেনি। তো হ্যাঁ, যে কেন নাই এটা কিন্তু তারা দিতে পারছে না, নারীরা কিন্তু দিতে পারছে না। তখন আমি বলছি কি যে আচ্ছা আপনার যদি মোরগ খাওয়ার ইচ্ছা হয় তখন কি করবেন, আপনার তো পকেট নাই। পকেট আছে কার? আপনার হাজব্যান্ডের পকেট আছে, তাহলে তো তার তো অনেকগুলো পকেট, তাহলে আপনার ইচ্ছা কিন্তু বাস্তবায়ন হচ্ছে না। তো এখন আমি মনে করি কি যে অবশ্যই যে তথ্যর মাধ্যম দিয়ে তাকে জানতে হবে, তার অধিকার প্রতিষ্ঠা করতে হবে। তথ্য এখন একেবারে সহজীকরণ করে ফেলেছে গভর্নমেন্ট। একেবারে যে কোনো গভর্নমেন্ট অফিসের সামনে গেলেই দেখা যায় যে সিটিজেন চার্টার কিভাবে কি করতে হয়। তাছাড়া বিভিন্ন প্রতিবেদনের মাধ্যমে, বিভিন্ন গড়পত্রের মাধ্যমে প্রত্যেকটা অফিস
তথ্য দিচ্ছে সেগুলো আমাদের প্রান্তিক নারীদেরকে কাছে পৌঁছে দিতে হবে। তারপরে তারা হলো আস্তে আস্তে সেগুলো জানতে পারবে এবং তারা তাদের ক্ষমতায়নটা তাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। এই পর্যায়ে আমরা আমাদের আজকের আয়োজনের বলা যেতে পারে আমাদের একদম শেষ অতিথির কাছে চলে যাব, মোহাম্মদ মশিউর রহমান ভাইয়ের কাছে। ভাইয়া, সেম প্রশ্ন আপনার কাছেও, যে কিভাবে আমরা নারী অধিকার প্রতিষ্ঠা এবং নারীদেরকে আরো একটু এগিয়ে আনতে পারি তথ্য অধিকার প্রাপ্তিতে। আসলে নারীদেরকে প্রথমেই জানতে হবে যে কোথায় গেলে কি পাওয়া যাবে, কারণ আমার ভূমি অফিসে যদি পুলিশ থানার তথ্য চায় তাহলে কিন্তু কোনো কাজ আসবে না। এই জিনিসটা তাদেরকে জানতে হবে এবং সেই অনুযায়ী আসতে হবে। আমাদের সরকার খুব আন্তরিক, আমাদের দেশ যেন এগিয়ে যায় সেটা আমরা সবাই চাই এবং নারী পুরুষ সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই দেশটাকে এগিয়ে নিয়ে যাব, সেই প্রচেষ্টায় সরকার কাজ করতেছে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। এবং আজকে দেখতে দেখতে একেবারে সময়টা শেষের দিকে চলে এসছে, 9:07 সময়টা, এবং আমরা আর কিছুক্ষণের মধ্যেই বিদায় নেব। তবে শেষ মুহূর্তে দেখি যে কোনো কমেন্ট আছে কিনা। আমাদেরকে আহসান স্বাধীন একটা স্টিকার কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ সাথে থাকবার জন্য। সমরেশ সরকার আমাদেরকে একটা প্রশ্ন করেছেন, এই প্রশ্নটা আমরা জানতে চাই যে তথ্য জানতে পারলে অধিকার পাচ্ছেন না, তাতে মহিলারা হতাশ হচ্ছেন এবং তার ক্ষমতায়ন ঘটবে কিভাবে, সেক্ষেত্রে কোনো নির্দেশনা আছে কিনা? এই প্রশ্নটা যদি আপনারা যে কেউ আনসার করতেন। আপিল করতে হবে ভাইয়া, একটু কেউ যদি তথ্য না পেয়ে থাকে, এখন যেহেতু তথ্য অবমুক্তকরণ নীতিমালা হয়েছে, বিভিন্ন ডিপার্টমেন্টে কিন্তু সহজ করে দিয়েছে তথ্য যেন দেয়া হয়। দেওয়ার জন্য কিন্তু কর্মকর্তা কর্মচারীদেরকে বলে দেওয়া হচ্ছে কি যে এইখানে কিন্তু কোনো ধরনের রাখা যাবে না, আপনি সন্দিহান হবেন বা আপনি করবেন, এটা করা যাবে না, আপনাকে তথ্য দিতে হবে। আর যদি তথ্য না দেন, সেইখানেও কিন্তু নীতিমালাতে বলে দেওয়া হয়েছে যে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সেটা জানাতে হবে এবং সেখানেও নির্ধারিত ফর্মের মাধ্যমে জানালে উনি একটা ব্যবস্থা নেবেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। এভাবে আপিল করতে হবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমার মনে হয় শ্রোতা আপনি আপনার উত্তরটি পেয়ে গেছেন এবং যে বিষয়টি জানতে চেয়েছিলেন সেটা ভাইয়া খুব চমৎকারভাবে আমাদেরকে উত্তরটা দিয়েছে। আর একটা কথা একজন নারী হিসেবে আমি বলতে চাই, আমি কিছুটা ভাইয়ার সাথে একমত, বা আমাদের আজকের অতিথিদের সাথে আমি একমত, যে নারীদেরকেই প্রথমে চাইতে হবে এবং নারীদের অধিকার নিয়ে নারীকেই প্রথমে সচেতন হতে হবে। আজকে যদি আমি নারী, আমি যদি আমার কোন তথ্যটা জানা দরকার সেই তথ্যের ব্যাপারে সচেতন না হই, আমরা যদি সবসময় জাস্ট অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা আমাদের প্রয়োজনীয় বিষয়টি সম্পর্কে সচেতন না, কিন্তু আমরা আমাদের অপ্রয়োজনীয় বিষয় নিয়ে পারিবারিক কলহে খুব বেশি ব্যস্ত আছি, তখন কিন্তু আসলে তথ্য অধিকার প্রাপ্তির এই বিষয়টা নিয়ে বা নারীর ক্ষমতায়ন নিয়ে কথা বলাটা একেবারে অ্যাবসার্ড একটা বিষয় হয়ে যাবে। তাই আমাদের নারীদেরকে প্রথমে সচেতন হতে হবে। একজন নারী হিসেবেই আমি কথাটা বললাম যে এটাই আসলে প্রথমে দরকার। আর আরও দেখতে পাচ্ছি অনেকে লিখেছেন, কৃষ্ণ বিশ্বাস লিখেছেন আমাকে থ্যাঙ্কস অল, আপনাদের সবাইকে থ্যাংক ইউ দিয়েছেন। মোহাম্মদ আপনাকেও ধন্যবাদ, অতিথিরাও বললেন। মোহাম্মদ পরশালী লিখেছেন ভালো লাগছে আপু, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ওয়াহিদুন জান্নাত লিখেছেন নাইস প্রোগ্রাম, থ্যাংক ইউ সো মাচ। আজকে সব থেকে বেশি ভালো লাগছে এটা আমার, যে আজকে যে কজন মানুষ লিখেছেন নাইস প্রোগ্রাম তারা প্রত্যেকেই মহিলা এবং অনেক নারীরা আজকে আমাদেরকে শুনেছেন, দেখেছেন, এবং যেহেতু প্রোগ্রামটা লাইভটা সেফ থাকবে, সো এরপরেও আরো অনেকে দেখবেন, শুনবেন এবং অনেক কিছু জানতে পারবেন। আর আমি মেহজাবিন কথা আমার পক্ষ থেকে আপনাদেরকে আরো একবার ধন্যবাদ জানাতে চাই, আমাদের স্টুডিওতে এসে এতগুলো সময় দিয়েছেন এবং আমাদেরকে এত তথ্য জানিয়েছেন এবং অনেক কিছু হয়তো আমিও জানতাম না, সেগুলো আজকে জানতে পারলাম এবং নিজেদের তথ্য প্রাপ্তির যে অধিকার সেই বিষয়টি জানতে পেরে আমি অনেক বেশি আনন্দিত এবং আমাদের লিসেনাররা তো আপনাদেরকে থ্যাংক ইউ জানিয়ে দিয়েছেন। সো আমরা সবাই মিলে অনেক বেশি আনন্দিত যে আমরা আজকে এই বিষয়টি নিয়ে একটি টক শো করতে পেরেছি। তবে অবশ্যই এই বিষয়ে আরো একটা কথা বলার আছেই, যে আজকের এই টক শোটা অবশ্যই সম্ভব হতো না যদি না অর্থায়নে থাকতো ইউএসএআইডি এবং সহযোগিতায় ছিল দ্য কার্টার সেন্টার এবং আয়োজনে এসিডি। এবং আজকের মতো আমি মেহজাবিন কথা এখানেই বিদায় নিচ্ছি। 9টা বেজে প্রায় 10 মিনিট সময়টা, একটু পরে আপনারা শুনতে পারবেন পদ্মা নিউজ লাইভ। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং আপনাদের সাথে দেখা হবে, কথা হবে এর পরবর্তীতে অন্য যে কোনো আয়োজনে। আর আজকে এখানেই বিদায় নিচ্ছি। আর
আর আরও একটা কথা, সবসময় নিজে ভালো থাকবেন এবং করোনা মহামারীর এই সময়টাতে নিজের বিষয়টা নিয়ে সচেতন থাকার পাশাপাশি নিজের আশেপাশের সকলকে নিয়ে সচেতন থাকবেন। এবং সর্বোপরি এখন যেহেতু বাংলাদেশ সরকার টিকা সবার জন্য অ্যাভেলেবল করছে, তাই অবশ্যই টিকা দিয়ে দেবেন এবং টিকা দেওয়াটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবেন এবং এখানেই জানাচ্ছি শুভ বিদায়।